পুলিশ ফাইল। হ্যালো হ্যালো, বাঁশদ্রোণী থানা। একজন বাবা যখন তার মেয়ের বিয়ে দেয় তার একটাই আশা থাকে, তার মেয়ে সুখী হোক, একটি ভালো পরিবার পাক এবং তার ভবিষ্যৎ সুন্দর হোক। আমাদের আজকের ঘটনা রুবিনা খাতুনকে নিয়ে। নরেন্দ্রপুর থানার অন্তর্গত বন হুগলির গাদিপাড়ার বাসিন্দা। তাদের খুব সুখের সুন্দর সংসার। রুবিনার তার ভাই, বাবা ও মা। বাবা একজন সিকিউরিটি গার্ড ছিলেন এবং মা পাখার কোনো একটা কোম্পানিতে কাজ করতেন। দিদির তো বিয়ে হয়ে গেছে, তাই সবার চোখের মনি ছিল রুবিনার। কিন্তু কি এমন হলো যার জন্য আজকের পুলিশ ফাইলসের পর্বে তাকে দেখাতে হচ্ছে? চলুন দেখি। ব্যাস, এবার একটা চার, তারপর আমি জিতে যাব। দে 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 দে, এবার আমার দান। এবার আমার একটা 6, তাহলে তুই হেরে যাবি। হ্যাঁ, এই দেখ 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 দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। 6, 1 2 3 4 5 6, হেরে গেছে। হেরো হেরো হেরো। কি হলো, কাঁদছিস কেন? এ কি, তুমি চিটিং করেছো, হবে না। এই যে যে এমনি হেরে গেলি, সঙ্গে সঙ্গে আমি চিটিং করেছি, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাবা বাবা, দাঁড়া 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 দাঁড়া। এই 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 পুট নে। এই হয়েছে, এবার খুশি? আমার ভালো ভাইয়া। দেখ তো দিদি, কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর বানিয়েছিস তো। কার জন্য বানিয়েছিস? কার আবার, তোর জন্য বানিয়েছি। জানিস দিদি, এগুলো বানিয়ে না অনেকগুলো টাকা পেয়েছি। ওরা সবাই আমার কাছে খুব খুশি হয়েছে, বলেছে পরের বার মজুরি আরো বাড়িয়ে দেবে। বাহ, এ তো খুব ভালো কথা রে। কিন্তু তুই আমার জন্য শুধু শুধু কেন বানাতে গেলি বলতো? আমি কি এগুলো পড়ি? এই, কেন পড়িস না রে? সাইদুল তো তোকে কোনোদিন এসবের জন্য মানা করেনি। হ্যাঁ, ভাইয়া তো তোকে ঈদেও চুড়িদার দিতে চেয়েছিল, তুই তো নিসনি। আমাকে কিন্তু না করতে পারবি না। দেখেছো আম্মি, দেখেছো? তোমরাই খালি ওকে বাচ্চা বাচ্চা বলো। কিরকম পাকা পাকা কথা বলছে। সেটাই তো দেখছি। আচ্ছা বাবা, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি পরবো। খুশি তো? হ্যাঁ। কি মনিরুল মিয়া, শালার জন্য কোনো ভালো মেয়ে পেলে? কোথায় আর পেলাম? এই আমার বিবি আর শাশুড়ি দিন রাত মেয়ে মেয়ে করে আমার মাথা খেয়ে নিচ্ছে একেবারে। তোমাকেই তো বললাম কতবার, একটা ভালো মেয়ে জোগাড় করে দাও। আচ্ছা, মেয়ে কি গাছের ওই পাকা আমটা যে হাত বাড়াবো আর পেড়ে ফেলবো? আর তাছাড়া অত তাড়াহুড়ো বা কি আছে? তোমার শালার তো আর শাদির বয়স পেরিয়ে যাচ্ছে না। না তা নয়, মানে আসলে ওই আর কি। আরে কি হয়েছে, কিছু সমস্যা? হ্যাঁ, না না, সমস্যা কিসের? আরে ঠিক সময় শাদি না হলে চলে বলো? হ্যাঁ, আরে বাচ্চা কাচ্চাটা পাঠাচ্ছে না। তা অবশ্য ঠিক। আর তাছাড়া আমার শালিরও শাদির কথা হচ্ছিল, কিন্তু ও এখন বাচ্চা, আর তাছাড়া পড়াশুনো করছে। তা তোমার শালীর বয়স কত? 21 বছর। এই দেখো, ঘরে আমার হীরের মণি আর বাইরে খুঁজছি সোনার খনি। আরে শহীদুল ভাই, ঘরে তোমার শালী থাকতে আমি কেন বাইরে অন্য মেয়ে খুঁজতে যাবো বলো তো? কিন্তু বাচ্চা একটা মেয়ে। না না শহীদুল ভাই, তুমি এটা আপত্তি করো না। আরে কথাবার্তা হলেই তো আর শালী হয়ে যাচ্ছে না। আমরা বরং একটা কাজ করি, কালই তোমার শ্বশুরবাড়িতে চলে যাই একবার, কি বলো? কালই? আরে নেক কাম কাজে দেরি করতে নেই। তুমি এক কাজ করো তো, এখনই তোমার শ্বশুরবাড়িতে একটা ফোন করো। কি হলো সৈদুল ভাই, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আরে না না, তা নয়। আচ্ছা দাঁড়াও, দেখছি।
হ্যাঁ হ্যালো। আব্বু কি করবে বলো তো? কি ভাবছো? সেটাই তো ভাবছি। দেখ, ওরা তো একবার এসেই রুবিনাকে পছন্দ করে গেল। শোনো না, আমি বলি কি, এত ভেবে কাজ নেই। মেয়ের শাদি তো একদিন দিতেই হতো, তার চেয়ে ওরা যখন নিজেরাই এসে পছন্দ করে গেল। কিন্তু আম্মি, এই যে এতগুলো টাকা চাইলো, তার উপর খাট, বিছানা, ড্রেসিং টেবিল, আব্বু কোত্থেকে দেবে বলো তো? আর একটা কথা আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না, ওরা পছন্দ করলো মানেই যে আমাদেরকে মেনে নিতে হবে, সেটাও তো নয়। না না রাবেয়া, তুই আর আপত্তি করিস না। দেখ, আমি অনেক ভেবে দেখলাম যে শাদি তো একদিন দিতেই হবে, তাই না? শুধু শুধু অযথা দেরি করে লাভটা কি? হ্যাঁ, তুমি বরং জামাইয়ের সাথে একটু কথা বলো। হ্যাঁ, তাহলে ও নিশ্চয়ই কিছু একটা উপায় বের করবেই। একদম ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো তুমি। ও যদি ছেলের বাড়ির সঙ্গে কথা বলে তাহলে দেখবে কিছু না কিছু জিনিস তো কমতেই পারে, বলো? হ্যাঁ, হ্যাঁ, আমরা তো এমন কিছু চাইনি কি, তাই তো? আরে মেয়ের শাদিতে তো এর থেকে অনেক জিনিস দিতে লাগে। আমার আম্মু আমার শাদিতে এর থেকে ঢের জিনিস দিয়েছিল, টাকাও দিয়েছিল। আর আপনারা এই সামান্য জিনিসটুকু দিতে পারবেন না? আমার আম্মি আব্বুর কাছে অনেক টাকা আছে সেটা তো নয় না। আসলে শুধু শাদি দিলেই তো হলো না, আরো তো অন্যান্য অনেক খরচা আছে। দেখুন আপনারা কিন্তু আমি থাক না, শহীদুল ভাই তো ঠিকই বলছে। আর শহীদুল ভাই, তোমাদের ওই 50,000 টাকা দিতে হবে না, তোমরা বরঞ্চ 35,000 টাকা দিও। হুম, কিন্তু খাট, আলমারি, ড্রেসিং টেবিল, গয়না এগুলো দিতে হবে। হ্যাঁ, আর জিনিসগুলো থাকলে তো আপনাদের মেয়েরই থাকবে, বাইরের লোক তো আর সেগুলো ব্যবহার করবে না, তাই না? হ্যাঁ শহীদুল ভাই। আর এ বাড়িতে মানুষ বলতে মাত্র 3 জন। আমি বলছি তুমি খাতায় তারিখ দিয়ে লিখে রাখো, তোমাদের বাড়ির মেয়ে এই বাড়িতে একদম শেহজাদির মতো থাকবে। জুনায়েদ ছেলের বাড়ির সমস্ত দাবি দাওয়া মিটিয়ে ইমতিয়াজ অর্থাৎ বাঁশদ্রোণীর ইমতিয়াজের হাতে তুলে দেয় তার মেয়েকে। ও, তুমি চলে এসছো? হ্যাঁ, জল খাও না গো। হ্যাঁ দিচ্ছি। এই, বলছি আপনি কোথায় গো? আমি তো পাশের বাড়িতে খাবার দিতে গেছে। তুমি স্নানটা করে এসো, আমি তোমার খাবারটা বেড়ে দিচ্ছি। শোনো না, এখন না, তুমি স্নানটা করে এসো। যাও 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 যাও। দূর। আরে ভালো। যাও না। শোনো রুবিনা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আম্মি। 7 মাস তো হয়ে গেল এই বাড়িতে এসেছো, এবারে সংসারের দিকে একটু তাকাও, বুঝলে? দায়িত্বগুলো একটু আস্তে আস্তে নিতে শুরু করো। আমি কি কোনো ভুল করেছি হঠাৎ এই কথা বলছেন? আরে বাবা, আমি কি তোমার ভুলের কথা বললাম? আর তুমি ছাড়া এ বাড়িতে আছেটা কে বলো তো যে বলবো? এতদিন বলিনি কারণ তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, কিন্তু এবার তো তোমার সংসারের দায়িত্বগুলো আস্তে আস্তে নিতে হবে। আর তাছাড়া আমার একদিকে হোম ডেলিভারির কাজ, একদিকে এই সংসার, কত করবো বলো তো? আমারও তো বয়স হচ্ছে নাকি? আম্মি, আপনি কিছু চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। সেই সামলাতে পারলেই ভালো। এখন যাও, খাবারগুলো গরম করো গিয়ে, আমি আসছি, যাও। আচ্ছা। চলো বেলিগড়িয়া ঘুরে আসি। চলো যাবো। হ্যাঁ যাবো, হ্যাঁ দুজনে বাইকে করে যাবো। একদম একদম একদম। দিদি না? দিদি
দিদি পালাও। দিদি তুমি এখানে? হ্যাঁ, কাজ ছিল। ও কাজ ছিল, কাজ হয়ে গেছে? তাহলে চলো বাড়ি চলো। আর ওই ছেলেটা কে গো? কই কেউ না তো। আর আমার এখন কাজ হয়নি গো, আমার একটা অন্য কাজ আছে। না 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 না, তুমি আগের টাকা শোধ করবে বলে তুমি বাড়িতে ডেকে নিয়ে এলে, এখন আবার উল্টে 20,000 টাকা ধার চাইছো? আরে চাচা, আমি তো আপনার সব টাকা শোধ করে দেবো বলেই আপনাকে বাড়িতে ডেকেছি, কিন্তু কি করব, হঠাৎ করে রিক্সার ব্যাটারিটা খারাপ হয়ে গেল। আরে দুদিন আমি পুরো বাড়িতে বসা। ভাইজান, ভাইজান আপনি তো আগেও ওকে অনেক সাহায্য করেছেন, এবারটাও না হয়। চাচা চাচা, আমি আপনার সব টাকা শোধ করে দেবো আর কিছুদিনের মধ্যে। আরে সে তো একই কথা ভাঙা রেকর্ডের মতো 6 মাস ধরে আমার সামনে বাজিয়েই চলেছো। দূর দূর, সময়টাই নষ্ট। ধরো। চাচা 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 চাচা, একবার আমার কথাটা শুনুন। শোনাশুনির তো কিছু নেই। হ্যাঁ, তুমি কি ভাবো কোনো কথা আমার কানে যায় না? সব কথাই কানে আসে ইমতিয়াজ। বাজারে অন্য লোকের কাছে তো গুচ্ছে ধার করে রেখেছো, সে টাকা কি করে শোধ করবে সেটা ভেবেছো? ওজনেরটা শোধ করবে তুমি? হ্যাঁ শোনো ইমতিয়াজ, আগে আমার বাকি টাকা তুমি শোধ করবে, তারপর তোমার সাথে অন্য কথা, বুঝেছো? আমি এবার কি করব? দাঁড়া দাঁড়া, মাথাটা ঠান্ডা কর, আমাকে একটু ভাবতে দে। শোন, তোর বিবি আসার আগে একটা কথা ভালো করে কানে ঢুকিয়ে নে। তোর বিবির সামনে না তোকে একটা নাটক করতে হবে। শুধু ব্যাটারিটা ঠিক হয়ে গেলে সব ঝামেলা মিটে যাবে? হ্যাঁ হ্যাঁ, সব ঝামেলা মিটে যাবে, কিন্তু কোত্থেকে যে কিনি? এদিকে আব্দুল চাচা 7 দিনের মধ্যে টাকাগুলো ফেরত চেয়েছে। আরে কি যে করি এখন। তোমাকে চিন্তা করতে হবে না, আমি আব্বুকে বলছি। আব্বুকে? না না, আব্বুকে আর বলতে হবে না, ছি ছি না। ব্যাস, আমাকে ভাবতে দাও, আমি ব্যবস্থা করছি। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য চা করে আনছি। টাকা? ওরা কি মনে করেছেটা কি? আব্বুর টাকার গাছ লাগানো আছে, যখন যা চাইবে মুখের সামনে ধরে দিতে হবে? না রে বেটি, সেটা নয়। জামাই সত্যি খুব বিপদে আছে জানিস। ও রিক্সাটা কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে। তা খারাপ হয়েছে, ধার করুক কারুর কাছে, ব্যাংক থেকে লোন নিক, তা বলে আব্বুর কাছে এসে হাত পাতবে? এই রাবেয়া, এই কি যাতা বকছিস? দেখ, জামাই কিন্তু রুবিনাকে টাকার কথাটা বলেছিল, রুবিনাই এসে আমাদেরকে বলেছে জামাই কিন্তু টাকাটা নিতে চায়নি। আর তাছাড়া রুবিনা তো নিজে মুখে এসেই কথাটা বললো, তুমি এত রাগ করছো কেন বলো তো? আমি না কিছুতেই বুঝতে পারছি না, তোমরা সব জেনে শুনে না বোঝার ভান করে আছো নাকি কিছু বুঝতেই চাইছো না? এই যে শাদির সময় এই এক গাদা টাকা পয়সা নিল, জিনিসপত্র নিয়ে গেল, আবার এখন নতুন বাহানা। আচ্ছা আব্বু, তুমি যে রুবিনাকে টাকাটা দেবে বললে, তা কোথা থেকে দেবে শুনি? না রে বেটি, এত রাগ করিস না। শোনো, আমাকে না কিছু বোঝাতে এসো না। আমি পই পই করে বলেছিলাম এই শাদিতে মত দিও না, দিও না, দিও না। কেউ আমার কথা শুনেছিলে? এখন ভোগো তোমরা। জুনের ধার দেনা করে হলেও 20,000 টাকা ইমতিয়াজের হাতে তুলে দেয়, কিন্তু তাদের চক্রান্ত যে সবে শুরু হয়েছে, কেউ ঘুণাক্ষরেও তার আঁচ পায়নি। এর মধ্যে রুবিনার জীবনে ঘটে যায় আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা। বাবা, এ কি, তোমার কি শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ, আমি মাথাটা কেমন ঘুরছে। আচ্ছা, তোমার যে 1.5 মাস হয়ে গেছে, তুমি সেটা আগে বুঝতে পারোনি? না। এখন এই ডাক্তারটা তাহলে তো দেখাতে হতো না বলো? এখন এই রক্ত পরীক্ষা, ওষুধপত্র, কত খরচা হয়ে গেল বলো তো? না চলো, এসো। আর শোনো, তোমার আব্বুকে জানিয়ে দিও
আর তোমার আব্বুকে বলো কিছু টাকা পয়সা যেন পাঠিয়ে দেয়। টাকা? হ্যাঁ, আরে বাবা, নাতি নাতনি তো শুধু আমার হবে না, তাদেরও তো হবে, টাকা পয়সা তো দিতেই হবে। আর এই যে এখন এই খরচাটা বাড়লো, একজন থেকে তোমরা দুজন হবে, এই এত খরচা আমরা সামলাবো কি করে? চলো। আজ আমার রুবিনার কত আনন্দের দিন বলো তো। সেটাই, আমাদের সেই বাচ্চা মেয়েটা কিনা আরেকটা বাচ্চার মা হতে চলেছে, ভাবা যায়। আচ্ছা শোনো, হ্যাঁ তুমি না ওদের বাড়িতে যে 10,000 টাকা দেবে, হ্যাঁ সেটা রাবেয়া বা বড় জামাইকে বলো না, ওরা শুনলে আবার রাগ করবে। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। আমি এক কাজ করি, কালকেই টাকাটা নিয়ে নিজেই ওদের বাড়িতে চলে যাই, কি ভালো হবে না? একদম ভালো হবে। এ কি, তুমি আজও কাজে বেরোবে না? না, ইচ্ছা করছে না। ইচ্ছা করছে না মানে? তুমি তো 2 দিন আগেও রিক্সা বের করলে না, আবার আজও? আরে তখন শরীর খারাপ ছিল, আর আজ যেতে ইচ্ছা করছে না। আরে এই তো খেয়ে দিয়ে উঠলাম, বড্ড ঘুম পাচ্ছে। বাহ, তুমি না 2 দিন পরে আব্বু হবে, এখন তোমার ঘুমানোর সময়? এই দেখো, মেলা ফ্যাচ ফ্যাচ করো না, আমার এখন কাজে যেতে ইচ্ছা করছে না, ব্যাস আমি যাব না। এই কোথায় চললে? রান্নাঘরে খিদে পেয়েছে, দেখি কিছু আছে কিনা। হ্যাঁ, এই না তুমি সকালবেলা এক থালা ভাত গিললে, এর মধ্যে আবার খিদে পেয়ে গেল? আরে জিন ঢুকাছে নাকি পেটে? আর যা সব রান্না বান্না আছে ও সব রাতের জন্য, তুমি যদি খেয়ে নাও আমি কি আবার রান্না করতে বসলে নাকি? তুমি তো জানো এই সময় কত খিদে পায়, আর ডাক্তারবাবু আরে দেখ, ও তো ডাক্তার বাক্তার কি বলেছে আমার জেনে লাভ নেই। আরে ডাক্তার কি এসে দেখতে যাচ্ছে নাকি? এ তোমাকে খাওয়াতে গিয়ে আমরা সব ভিখারি হয়ে যাচ্ছি। কি বলছো তুমি এসব? হ্যাঁ ঠিকই বলেছি, ওই 14 বার করে গেলানোর পয়সা না আমাদের নেই। যাও না আব্বুর কাছে চলে যাও, আব্বু তোমাকে একদম পুরো বসিয়ে বসিয়ে খাবে, বুঝলে? বসিয়ে বসিয়ে। ফাট। হ্যাঁ হ্যালো রুবিনা, হ্যাঁ বল, এতদিন পরে তোর ভাইয়াকে মনে পড়লো তাই না? হ্যাঁ ভাইয়া, ভাইয়া এ কি, তুই কাঁদছিস কেন? কি কি হয়েছে? ভাইয়া, ভাইয়া এরা খুব খারাপ ভাইয়া। মানে খারাপ কারা? আরে কি হয়েছে বলবি তো? ভাইয়া এরা আমাকে খেতে দেয় না, এই সময় একটু বেশি খিদে পায় বলে সবাই আমাকে কথা শোনায়। আমি এখানে ভালো নেই ভাইয়া, আমি ভালো নেই। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। হ্যাঁ আমি ব্যবস্থা করছি, তুই কাঁদিস না। ভাইয়া তুমি আব্বু আর আম্মুকে কিছু জানিও না, আমার এই অবস্থা জানলে ওরা খুব কষ্ট পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি জানাবো না। হ্যাঁ তুই তোর ভাইয়ার উপর একটু ভরসা রাখ, কেমন? ঠিক আছে। হ্যাঁ তোমরা সব ঠকবাজ, জোচ্চোর, মিথ্যাবাদী। কি বলছো সাইদুল ভাই? আচ্ছা কোন কথাটা তোমায় মিথ্যে বলেছি বলো? এখন ভালো মানুষ সাজছো তাই না? রুবিনার শাদির আগে কি বলেছিলে যে রুবিনা এই বাড়িতে শাহজাদির মতো থাকবে, আর এখন ওর যে অবস্থা হচ্ছে একটা রাস্তার ভিখারিদার থেকে ভালো থাকে। দেখো, আমি রোজ রোজ শ্বশুরবাড়িতে পড়ে থাকি না, ওখানে কি হচ্ছে না হচ্ছে আমার পক্ষে জানা সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি আমার শাশুড়ি বা ইমতিয়াজ রুবিনের সঙ্গে খারাপ ব্যবহার করেও থাকে, আমার মনে হয় দোষটা রুবিনারই ছিল। কি কথা বলছো? দেখো, তুমি ঠিকঠাক সব জানো তো? রুবিনা তোমার সব সত্যি কথা বলছে তো? এই, আমি রুবিনার নামে একটা বাজে কথা শুনবো না। কেন? সত্যি কথাগুলো শুনতে ভয় লাগছে? মনিরুল, এত বড় সাহস, ও লোকের কান ভাঙাচ্ছে, মার।
কি কি করেছিস বল বল আর কি কি বলেছিস? আজ তোর একদিন না আমার একদিন। আমাকে মারছো কেন? আমি কি করে যা কি করেছিস? তোর জামাইবাবুর শুধু শুধু এত সাহস বেড়েছে? আমি তো শুধু ভাইয়ের সাথে কথা বলছিলাম আর কিচ্ছু করিনি, বিশ্বাস করো। থাম ভাই, ওকে এই অবস্থায় মারিস না। এরপরে কিছু হলে আমাদের ঝামেলা পোহাতে হবে। আর এই মেয়ে, তোমায় বলছি, এরপরে যদি কোনো ট্যাম্পো করেছো না, এই মাটিতে পুঁতে ফেলে বোমা দিলাম। চল ভাই। রুবিনা, এই রুবিনা, এই রুবিনা, ও কাঁদছিস কেন বেটি? তুমি এই অবস্থায় কান্নাকাটি করিস না বেটি, বাচ্চাটার ক্ষতি হবে রে। তুই দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আমি এরই মধ্যে তার হয় একটি ছেলে, কিন্তু তাও বাড়তে থাকে শ্বশুরবাড়ির অত্যাচার এবং তাদের দাবি দেওয়া। উপরন্তু ইমতিয়াজ ছেলেকে দেখার নাম করে শ্বশুরবাড়িতে এসে পড়ে থাকতো। ছেলেকে বড় করার ক্ষমতা তার নেই, তাই জুনেদকেই নাতির সম্পূর্ণ দায়িত্ব নিতে হয়। এইভাবেই কেটে গেল 4টি বছর। রুবিনা, রুবিনা তুমি এরকম করো না, বাড়ি চলো। রুবিনা কোথাও যাবে না। তোমাদের ওখানে গেলে তো আবার রুবিনা না খেতে পেয়ে মরবে। শোনো, তুমি আগে নিজের স্বভাব ঠিক করো। তোমার তো কাজ বাজ কিচ্ছু নেই, আগে টাকাটা ঠিক করে রোজগার করো, তারপর রুবিনা ওই বাড়িতে পা রাখবে। আমি কথা দিচ্ছি আমি এবার থেকে কাজ করব। আসলে আমার আম্মি খুব অসুস্থ, এই সময় রুবিনাকে যদি পাশে না পাওয়া যায়। শোনো, একদম কথা বাড়াবে না। থাম দিদি, বাদ দে, আমি চলে যাব। চলে যাবি মানে? আমি আর কতদিন আব্বুর বাড়িতে পড়ে থাকবো বলতো? পাড়ার লোক কত কথা বলছে, সব কিন্তু আমার কানে আসে। পাড়ার লোক কে কি বলছে তার জন্য? তোমরা কিচ্ছু চিন্তা করো না আম্মি, আমার কিচ্ছু হবে না। তুমি দাঁড়াও, আমি হামিদকে নিয়ে আসছি। হ্যাঁ, এসো। ওই জামাই কাজ করতে না, ওই জামাই দীর্ঘদিন ধরে আমার কাছে খালি টাকা পয়সা চাইতো। মেয়ের বিয়ে দিয়েছি, অনেক কিছু দিয়েছি, দেওয়ার পরেও তার সত্ত্বেও ফের টাকা চাইলো। একবার 20,000 টাকা চাইলো, ফের 30,000 টাকা চাইলো, তারপরেও ফের 10,000 টাকা কাঠের আলমারি কিনবে বলে চাইলো। চাওয়ার পরেও আমরা দিলাম। এই আপদটাকে আবার কেন ঘরে ঢোকালি বলতো? আগে একজন ছিল, এখন দুজন হয়েছে। আরে কত খরচা বেড়ে গেল জানিস? সত্যি ভাই, ওকে নিয়ে আসার আগে তোর একবার আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল। আরে আস্তে আস্তে শুনতে পাবে তো। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আগে যেটা একবার হয়ে গেছে সেটা যদি আবার হয়। ওকে না নিয়ে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। না না, ঠিক আছে, আচ্ছা বেশ, ওই মেয়েকে তুই এবার আমার উপর ছেড়ে দে। ওই মেয়ের ব্যবস্থা এবার আমিই করব। কে খায়, কে খায়? নাও 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 নাও, এই তো, নাও 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 নাও, গুড বয়। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। এ কি, তুমি এইটুকু বাচ্চাকে এতটা ভাত দিয়েছো কেন? খেতে পারবে না কি ও? এতটা কোথায় আম্মি, ও তো রোজ এইটুকুই খায়। এই চুপ করো তো, মুখে মুখে কথা বলো না। দুটো ছেলে মেয়েকে মানুষ করে ফেললাম, আর এখন আমায় তোমার কাছে শিখতে হবে? তুমি ভুল ভাবছো। এই চুপ করো, আরে ওই ভাত কমাও, এই শেষে নষ্ট করবে, খেতে পারবে না, আমি বলে দিলাম। হ্যাঁ, নষ্ট হলে আমার আব্বুর হবে, চাল ডাল আমার আব্বুর দেয়া, তোমাকে অত চিন্তা করতে হবে না। তাই নাকি? দাঁড়া, দেখাচ্ছি মজা।
এই অত্যাচারের থেকে বাঁচতে রুবিনার কাছে নিজের পায়ে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই টাকা রোজগার করার জন্য সে আবার সেই কাজটাই করতে শুরু করে যেটা সে বিয়ের পর প্রায় ছেড়েই দিয়েছিল। বাবা, এটা আবার করতে গেল? আব্বু আর দিদি এসেছিল, দিয়ে গেছে। আগে একটা জিনিস চাইলে 10 বার চাইলে কোনো রকম একবার এসে ঠেকতো, আর এখন একটা নতুন সেলাই মেশিন, তা এটা ধুয়ে কি আমি জল খাবো নাকি? তুমি ভাবলে কি করে আমার বাড়ি থেকে তোমাকে আবার জিনিস দেবে? শুনে রাখো, তোমার টাকা পয়সা খাবার দাবার আমার কিচ্ছু চাই না। নিজে যতটুকু পারি হামিদকে মানুষ করতে পারো। এই কি মানুষ করবে? তা করো না মানুষ, শুধু আমার কাছে না পয়সা করে কিছু চেয়েও না। তোমার আছেটা কি যে চাইবো? চাইবো না। আজকে 15 দিন হয়ে গেল তোমার আম্মি বাড়িতে নেই, আর আব্বু কিন্তু আজ অব্দি দেখলামই না। ঘরে একটাও পয়সা নেই। তোমার কাছে কোনো কাজের আশা আছে নাকি আমার? আমার আব্বু যদি চাল ডাল না দিয়ে যেত তাহলে সংসার চলতো? দূর সালা, ঘরে ঢুকলে শুধু খিচখিচ খিচখিচ, ভালো লাগে নাকি? দাঁড়। শোনো আব্বু, বোনকে আর ওই বাড়িতে বেশি দিন রাখা যাবে না। আর তুমি বা কতদিন এরকম চাল ডাল দিয়ে সাহায্য করবে বলো তো? যতদিন পারবো আমি রুবিনাকে সাহায্য করে যাব। দেখ, তুই যেমন আমার মেয়ে, রুবিনাও তো আমার মেয়ে, তাই না? ওকে তো আমি আর বানের জলে ভাসিয়ে দিতে পারি না। না না আব্বু, আমি সেই কথা বলছি না, কিন্তু এরকম ভাবে আর কতদিন চলবে বলো তো? ঠিক কথা, এভাবে আর বেশি দিন চলতে পারে না। কিন্তু দেখ, তুই আমি দুজনে মিলে আজকে তোকে আমি কম বোঝালাম না, তাই না? তুইও বোঝালি, এ বাড়িতে চলে আসতে পর্যন্ত বললি, অথচ ও শুনলো কারোর কথা? কি বা করবে বলো, ছেলেটাকে সবে স্কুলে ভর্তি করিয়েছে। এই যে দাদা, শুনছেন? এক মিনিট। মেয়েকে নিতে এসেছিলেন বুঝি? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনারা আমাকে চিনবেন, কিন্তু আমি আপনাদেরকে চিনি, সকলকেই চিনি। আসলে আমি এ পাড়াতেই থাকি, আর আপনাকে তো আমি অনেকবার দেখেছি এর আগে, যে আপনার মেয়েকে টাকা পয়সা খাবার দাবার এগুলো দিয়ে যান তো, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? আরে সে আমি কেন, এ পাড়ার সকলেই ইমতিয়াজের বাড়ির অবস্থা জানে। এক পয়সা রোজগারের তো মুরত নেই, উপরন্তু বাজারে গুচ্ছের ধার। এই আমার কাছেই ও 50,000 টাকা ধার করে রেখেছে। 2 বছর হতে চলে, শোধ দেওয়ার নামই করে না। এত ধার? কই, রুবিনা তো আমাদের কিছু বলেনি। জানায়নি তাতে কি হয়েছে, আপনারা বুঝতে পারেননি? একবার ভেবে দেখুন, ইমতিয়াজ যদি ঠিকমতো রোজগার পাতি করতো তাহলে আপনাদেরকে এত কিছু করতে হতো না? আমি বলি কি, মেয়েকে যত তাড়াতাড়ি পারেন এখান থেকে নিয়ে চলে যান। আর ইমতিয়াজ আপনাদের মেয়ের গায়ে যখন তখন হাত তোলে। সে কথা কি আমরা ওকে আর বলিনি? অনেকবার বলেছি ওখানে আর ফিরিস না ও বাড়িতে, কিন্তু আমাদের কথা কি কখনো শুনেছে ও? আচ্ছা, শুনেছি আপনারা বেশ তাড়াহুড়ো করে মেয়ের শাদিটা দিয়ে ফেলেছিলেন, তারা কি কোনো খোঁজ খবর নেননি? হ্যাঁ, ওই যে ইমতিয়াজ, ওর দিদিটা শাদির আগে দুনিয়ার ছেলের সাথে কত নোংরামি করে বেরিয়েছে জানেন? কিন্তু এইসব কথা তো আমরা কিছুই জানতাম না। তাহলে তো ইমতিয়াজের আগের শাদির ব্যাপারেও তো আপনারা কিছু জানেন না? আগের শাদি মানে? হ্যাঁ, আগের শাদি। ইমতিয়াজ আপনার মেয়েকে শাদি করার আগেও তো একবার শাদি করেছিল। সে মেয়ে তো 3 মাস পরেই বাড়ি থেকে পালিয়ে গেছে। আর পালাবেই না বা কেন? খেতে দিত না, মারধর করতো। মানে এখন আপনাদের মেয়ের সাথে যা যা করে ও আগের বউয়ের সাথেও ঠিক তাই করত।
আচ্ছা এগুলো কি সব আপনি সত্যি বলছেন? ও বিশ্বাস হলো না বুঝি? তো পাড়ার যে কোনো লোককে ডেকে জিজ্ঞেস করুন না সত্যি বলছি না মিথ্যে বলছি। দেখুন, ইমতিয়াজ তাড়াহুড়ো করে আপনার মেয়েকে শাদিটা কেন করল? আগের ওর কীর্তিকলাপগুলো ধামাচাপা দেবে বলেই তো। শুনুন, পুরোটাই ধাপ্পাবাজি। ইমতিয়াজ মিথ্যে কথা বলে আপনাদের মেয়েকে শাদি করেছে, বুঝেছেন? আমি মিথ্যে কথা বলে শাদি করেছি? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলে শাদি করেছি? লজ্জা করছে না তোমার? জোচ্চর কোথাকার! তবে রে, বেশি মুখ বেড়েছে না তোর? তোর ওই জীব না আমি একদম টেনে ছিঁড়ে ফেলে দেবো, বুঝলি? দাও না, দাও, কিন্তু আমি আর চুপ করে থাকবো না। তবে রে, ছাড়ো, লাগছে। চুপ করে থাকবি না? এ কোন জাহান্নামে পাঠালাম বলো তো মেয়েকে? মেয়েটা যে শেষ হয়ে যাবে গো। জানি না, আমি কিচ্ছু জানি না। কেন যে মেয়েটাকে এত তাড়াতাড়ি শাদিটা দিয়ে দিলাম? শাদি দেওয়ার আগে একটু খোঁজ খবর পর্যন্ত নিলাম না। তুমি একটা কাজ করো না, ওকে ওখান থেকে নিয়ে এসো। ও বাড়িতে ওকে রেখো না। কতবার তো নিয়ে এলাম, হ্যাঁ কতবার নিয়ে এলাম, ওকে এখানে থেকেছে। নিজে জেদ করে ঠিক সেই শ্বশুর বাড়িতেই চলে গেছে। তাহলে কি করবো এখন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। দাঁড়া, বলি মাথাটা কি দিদি নিট হয়ে যাচ্ছে তোরা? আরে আমার মাথা ঠিক ছিল না, বলে কিনে দেখে নেবে, কিছুতেই চুপ করে থাকবে না। হ্যাঁ, আর আপনি গায়ে ফায়ে হাত তুলে দিলে একেবারে। মাথা না বাঁধাকপি এটা? কেন বুঝতে পারছো না? মেয়েটা এখন সব সত্যি কথাগুলো জেনে গেছে। এখন যদি ওর গায়ে হাত তোলো, ওর যে বাড়ি থেকে জিনিসপত্রগুলো পাচ্ছ আর পাবে। তাহলে তাহলে কি করবো? দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। যা ছড়ান ছড়িয়েছো, এখন তো আমাকেই সামলাতে হবে এবার। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমি জানি আমি যা করেছি তাতে তুমি আমার মুখ দেখতেও ঘেন্না করো, কিন্তু একবার, শুধু একবার আমার কথাটা শোনো। আমার কিচ্ছু শোনার নেই। আমি শুধু তোমাকে সত্যি কথাটা বলতে চাই রুবিনা। বাবা, আরো সত্যি বাকি আছে নাকি? হ্যাঁ, আব্দুল চাচা তোমাকে আমার আগের বিবির কথা বলেছে, কিন্তু এটা কি বলেছে, আমার আগের বিবিকে আমরা কেউ তাড়িয়ে দিইনি, সে নিজের ইচ্ছায় এ সংসার ছেড়ে চলে গেছে। মানে? মানে আমি তোমাকে সত্যি কথাটা বলতে চাই রুবিনা, লজ্জায় ঘেন্নায় আমি এই কথাটা বলতে পারিনি। আমার আগের বিবির মন অন্য এক পুরুষের দিকে ঘুরে গিয়েছিল, আর নিজের মুখে এই কথাটা কি করে বলি বলো তো? দিনের পর দিন সে অন্য লোকের বিছানায় শুয়েছে, আমার দিকে, আমাদের এই বাড়ির দিকে একবার সে ফিরেও তাকায়নি। একদিন সকালে একটা চিঠিতে সব লিখে। থাক, আর কিচ্ছু বলতে হবে না। না রুবিনা, না, আমাকে বলতে দাও। সেদিন ওর কথা উঠেছিল, আমার খুব রাগ হয়ে গেছিল। আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। মনিরুলের সঙ্গে চক্রান্ত করে ইমতিয়াজ গোটা ব্যাপারটা মিটিয়ে ফেলে। এত কিছু হওয়া সত্ত্বেও, সব কিছু জানা সত্ত্বেও ইমতিয়াজ কিন্তু তার লোভ ছাড়তে পারেনি। হঠাৎ টোটো কিনবে? আরে হঠাৎ না গো, অনেকদিন ধরেই ভাবছি। আমার ওই দুটো বন্ধুকে দেখো, 2 মাস টোটো কিনে চালাতে না চালাতেই কত পয়সা করে নিল। আমায় দেখো। সেই পয়সা তুমিও করতে পারতে। নিজে খাটবে না, রোজগার করবে না, তোকে বসিয়ে বসিয়ে টাকা দেবে। এই যেটা জানো না সেটা নিয়ে না বেশি বকো না। শোনো, তোমার আব্বুকে বলো 1 লাখ টাকা দিতে, ওফ, একটা টোটো কিনবে, আর তারপর। পারবো না। কি বললাম তো পারবো না। তোমার রোজ রোজ একটা করে শখ হবে, আর আমার আব্বু সেটা মেটাবে। তুমি তো আমার আব্বুর অবস্থা জানো, তারপরেও বলছো কি করে এটা? নিজে তো একটা পয়সাও রোজগার করো না। এই 2 দিনে 2টো পয়সা রোজগার করেছিস বলে খুব মুখ বেড়েছে না? তোর এই মুখ না আমি একদম ভেঙে রেখে দেবো। একদম ভয় দেখাবে না। তোমার এই মারকে না আমি আর ভয় পাই না।
তবে রে শরীর এখন কিরকম? ভালো লাগছে একটু? আপনি রুবিনাকে ফোন করেছিলে? রে, কিছু কথা হয়েছে? এই তো আজকে সকালবেলাতেই ফোন করেছিলাম। ওকে তো আমি আজকে সকালেই চলে আসতে বললাম, কিন্তু ও এলো না জানিস। বললো ছেলের স্কুল আছে, ও সেই শনিবারে আসবে। ওর ছেলেটাকে যে কি কষ্ট করে পড়াশোনা করাচ্ছে আমি। এই শোন, ইমতিয়াজ ফোন করছে। ইমতিয়াজ? হ্যাঁ। ফোনটা ধরো ধরো। হ্যালো। হ্যালো হ্যালো আমি হ্যাঁ বলো। আসলে আসলে আমি আপনাদের কিভাবে কথাটা বলবো আমি বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? রুবিনার কোনো বিপদ হয়নি তো? আসলে আমি আসলে রুবিনা। রুবিনা কি কি হয়েছে ওর? রুবিনা গলায় দড়ি দিয়েছে। আমি কি হয়েছে? আমি রুবিনার কি হয়েছে বলো বলো। আমি 1 লাখ টাকা চেয়েছে ও টোটো গাড়ি কেনার জন্য, আমি দিতে পারিনি বলে আমার মেয়েকে মেরে দিল। তোমরা আমার বোনকে খুন করেছো। তোমরা মানুষ নয়, শয়তান। দেখুন দেখুন, বিশ্বাস করুন, এসব বাজে কথা। আমরা কেউ কিচ্ছু করিনি। বাজে কথা? তোমরা রোজ বউটাকে মারধর করতে না? তুমি কি ভাবো যে ঘরের কথা বাইরে যায় না? ঘরের সমস্ত কথা আমাদের কানেও আসে, বুঝেছো? আর এই যে আপনি আর আপনার আব্বুকে সেদিন রাস্তায় দাঁড়িয়ে আমি পই পই করে সাবধান করেছিলাম যে জোর করে হলেও মেয়েটাকে বাড়িতে নিয়ে যান। সেদিন যদি আপনারা আমার কথাটা শুনতেন তাহলে আজকে অন্তত আপনাদেরকে এই দিনটা দেখতে হতো না। আরে আজব তো, আমরাই যদি মারবো তাহলে আপনাদের ঘটা করে খবর দিতে যাবো কেন? আরে শুনুন, মনিরুল আর ভাই ওকে নিয়ে হাসপাতালে গেছে, ওর কিচ্ছু হবে না। বিশ্বাস করি না, তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। আমরা এত সহজে তোমাদের ছেড়ে দেব না। তুমি এক্ষুনি থানায় ফোন করো। আমি করছি, আমি এক্ষুনি ফোন করছি। তাড়াতাড়ি করুন। করছি। বাড়ির লোকের কথার উপর, অভিযোগের উপর ভিত্তি করে, তাদের এফআইআর এর উপর ভিত্তি করে পুলিশ গ্রেপ্তার করে ইমতিয়াজ ও তার মাকে। পোস্টমর্টেম রিপোর্ট এখনো পাওয়া যায়নি, কিন্তু তদন্ত জারি আছে।